নমস্কার, আভাস নিউজে সকলকে স্বাগত জানিয়ে আমি সুব্রত। শুরু করছি সংবাদ। দীর্ঘদিন ধরে জল যন্ত্রণায় ভুগছেন পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থানার গোপালপুর এলাকার বাসিন্দারা। নিকাশি নালার সংস্কার না হওয়ায় বর্ষার জলে ভরে উঠছে পুকুর। সেই জল ঢুকে পড়ছে স্থানীয়দের ঘরে। প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও মেলেনি কোনো স্থায়ী সমাধান। অবশেষে সোমবার সকালে গোপালপুর এলাকার মানুষ বাধ্য হয়ে অবরোধ করলেন কেশিয়াড়ি বেলদা রাজ্য সড়ক। প্রায় আধ ঘন্টা ধরে চলা এই অবরোধে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেশিয়াড়ি থানার পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত নিকাশি নালা সংস্কারের আশ্বাস দেওয়া হলে অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। ঠিক আছে আপনাদের ডিমান্ডটা জাস্টিফাইড, কোনো নিকাশি ব্যবস্থাপনা নেই, কোনো নিকাশির ব্যবস্থাপনা নয়। আরো ওদিকে আছে বাড়ি, এর আগে সমস্যাটা কম ছিল, তার কারণ যেহেতু মিনি মার্কেটে জলের ব্যবস্থাপনাটা ছিল না। আচ্ছা, এখন জলের ব্যবস্থাপনা তো এমন করে দিয়েছেন যার ফলে তো জল বেরোবার কোনো রাস্তা নেই, 1 ইঞ্চিও জায়গা নেই। যতটুকু আছে কিন্তু উনি কোনো পদক্ষেপ নেননি। পিডব্লিউডি অফিসার এসে উনি সার্ভে করে গেছেন, তা সত্ত্বেও কোনো কিছু হয়নি, যার জন্য আজকে বাধ্য হয়ে আমরা রাস্তা ঘেরতে বাধ্য হয়েছি। কোন এলাকা? এই আমরা মুকুন্দ দেবে গোপালপুর এলাকা। এই জল নিকাশির ব্যবস্থাপনা কিছু নেই, যার ফলে কত নম্বর অঞ্চল? এটা আমাদের 7 নম্বর অঞ্চল। আমাদের এই গ্রামটায় কোনো রকমে কোনো কিছু কাজ হচ্ছে না, কোনো রকমে কোনো কিছু কাজ হচ্ছে না। না একটা ড্রেন পরিষ্কার, না অন্য কোনো কাজ, না রাস্তা, কোনো কিছু কাজ নেই। মূল পরিস্থিতি, যার জন্য আমরা আজকে অবরোধ করেছি। প্রশাসনের ব্যবস্থাপনা নাসিক থেকে বনগাঁ আসার পথে বেলদায় ভয়াবহ লরি দুর্ঘটনা। অল্পের জন্য রক্ষা পেল চালক। নাসিক থেকে কাঁচালঙ্কা নিয়ে বনগাঁর দিকে যাচ্ছিল একটি লরি। সোমবার সকালবেলা বেলদা সংলগ্ন 16 নম্বর জাতীয় সড়কে আচমকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় লরিটি। প্রাথমিক তদন্তে অনুমান চালকের চোখে ঘুম এসে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কের পাশে একটি গাছে আটকে যাওয়ার কারণে প্রাণে বাঁচলেন চালক এবং খালাসি। চালকের অল্প বিস্তর চোট থাকায় তাকে সঙ্গে সঙ্গে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন। বাড়ি থেকে ভাইকে খুঁজতে বেরিয়ে নিজেই নিখোঁজ বালক। আজব ঘটনার সাক্ষী থাকল ঝাড়গ্রাম জেলার বিনপুর। শুনেছেন কখনো যে অপরকে খুঁজতে গিয়ে নিজেই নিখোঁজ? অবশেষে পুলিশের সহযোগিতায় 4 দিন পর নিখোঁজ বালকেরা ফিরল ঘরে। ভাইকে খুঁজতে গিয়েছিল এক বালক,
সেখানে এক বন্ধুর পাল্লায় পড়ে জেরক্সের দোকানে যায়। সেখান থেকে তারা সাইকেলে করে যায় ঝাড়গ্রাম স্টেশনে। সেখান থেকে সোজা ট্রেনে চেপে পাড়ি দেয় হাওড়া। হাওড়া পৌঁছতেই ওই দুই বালককে সন্দেহ হয় টিকিট পরীক্ষকের। পড়েন টিকিট পরীক্ষকের খপ্পরে। টিকিট পরীক্ষককে দেখে তাদের মধ্যে এক বালক পালিয়ে যায়। ওই বালককে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদের পর তারা জানতে পারেন যে ওই বালকটি বিনপুরের। এরপর টিকিট পরীক্ষক তাদের টিকিট দিয়ে তাদের গন্তব্যে অর্থাৎ ঝাড়গ্রামে যেতে বলেন। সে ফের ভুল ট্রেনে চেপে আরামবাগের দিকে চলে যায়। আরামবাগে যাওয়ার পর তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। ওই বালকটি বাদানুবাদে জড়িয়ে পড়ে। তখন বিষয়টি নজরে আসে ওই এলাকার এক প্রাক্তন বিশেষ অফিসারের। তিনি প্রথমে বিনপুর থানায় খবর দেন। উল্লেখ্য, শনিবার ওই বালকের পরিবার নিখোঁজের ডায়েরি করেন বিনপুর থানায়। এরপরেই ওই অফিসার তাকে নিকটবর্তী আরামবাগ আরপিএফের হাতে তুলে দেন। সেখানে যোগাযোগ করে বিনপুর থানা। পরে বিনপুর থানার পুলিশের তত্ত্বাবধানে ওই বালকটিকে নিয়ে যাওয়া হয় আরামবাগ থানায়। এখানে গিয়ে পরিবার ওই বালকটিকে উদ্ধার করে আসে। অপর বালক নিজে নিজেই বাড়িতে ফিরে আসে। পুলিশ সূত্রে খবর, ওই দুই বালকের নাম রামকৃষ্ণ মাহাতো, বয়স 15, অপর বালকের নাম রামজিৎ হেমব্রম, বয়স 16। বিনপুর থানার পুলিশ আধিকারিক ও ঝাড়গ্রাম জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়েছে ওই দুই বালকের পরিবার। ফের পুলিশের তৎপরতায় ওই নিখোঁজ দুই বালক ফিরল তাদের পরিবারে। রামকৃষ্ণের বাবা শ্যামল মাহাতো বলেন, পুলিশ সহযোগিতা না করলে আমাদের ছেলে বাড়ি ফিরত না। ও যেদিন হারিয়েছিল সেদিনই আমরা নিখোঁজের অভিযোগ করেছিলাম। জেলা পুলিশের কর্মকাণ্ডে ফের একবার মানবিক মুখ ফুটে উঠল ঝাড়গ্রামে। নিয়ে ওরা সাইকেল বিক্রি করে ওরা চলে গেছে হাওড়া। সেখান থেকে কোন দিকে গিয়েছিল? প্রথম আমার থেকে বাড়ি থেকে বেরিয়েছে, ওই ছেলের সাথে চলে গেছে ঝাড়গ্রাম, ঝাড়গ্রাম থেকে হাওড়া। এই বলছে আমি কাজ করব না, আমি বাড়ি ফিরে যাব। তখন ওনাকে টিকিট কেটে আর টিকিটটা বলছে যে তুমি এই ট্রেনটা ধরো, তুমি বাড়ি চলে যাও। আর ই চিনে না যে কোন ট্রেন ধরবো, কী করে আসবো। কোথায় গিয়েছিল? হাওড়া থেকে আরামবাগ, আরামবাগ থানা থেকে এনেছি আমি। হ্যাঁ, পুলিশের সহযোগিতা এনেছি। বিক্রি করে দেওয়ার একটা চক্রান্ত ছিল মনে হচ্ছে স্যার, যে ওই যে চক্রান্ত, ওকে যে মারপিট করেছে আপনারা জিজ্ঞেস করেন। ও এখনও বলছে যে বাবা ব্যথা করছে, গায়ে গালে মেরেছে, পিঠে মেরেছে, এভাবে কালকে করছে, বলছে বাবা এরকম করেছে। আমি ট্রেন থেকে কোনো রকমের ট্রেনটা দাঁড়াবার পরে আমি পালিয়েছি জিআরপির কাছে, মানে পুলিশ দেখতে পেয়ে পালিয়ে গেছে। সেখান থেকে ওনারা থানায় দিয়েছেন, ওনাদের কাছ থেকে এনেছি আমি। কি নাম ছেলের? রামকৃষ্ণ মাহাতো ছিল। স্যার শুক্রবার দিন বেরিয়েছেন, মানে আজকে 4 দিন হলো। শুক্রবার দিন বেরিয়েছে, তার পরের দিনেই আমরা মেসেঞ্জারি করছি। রাত্রের মধ্যে খবর, রাত্রের মধ্যে আমি বাচ্চা তুলেছি। কি নাম আপনার? শ্যামল মাহাতো, বাড়ি? উদ্যাপুর। কোন অঞ্চল? আগারিয়া 3 নম্বর অঞ্চল। নাম? হ্যাঁ, বলো। শ্যামল মাহাতো। টানা নিম্নচাপজনিত বৃষ্টিপাত ও গালুডি বাঁধ থেকে জল ছাড়ার জেরে সুবর্ণরেখা নদী এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। প্রবল স্রোতে নদী ফুলে ফেঁপে বিপজ্জনক মাত্রায় প্রবাহিত হচ্ছে। এর জেরে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের মালিঞ্চা গ্রামে তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। গ্রামবাসীদের অভিযোগ, টানা বৃষ্টির পর থেকেই নদীর তীরবর্তী এলাকায় ভাঙন মারাত্মক আকার ধারণ করেছে। একের পর এক খেলার মাঠ, এমনকি গ্রামের ক্লাবঘরও নদীগর্ভে তলিয়ে গেছে। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রায় 250 পরিবার। নদীর ধারে থাকা বহু বাড়ি যে কোনো মুহূর্তে ভেসে যেতে পারে বলে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে ভেঙে পড়েছে চাষযোগ্য জমি ও ফসল। কোথাও কজওয়ের জলের তলায় চলে যাওয়ায় বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা। জীবিকা ও আশ্রয় হারানোর ভয়ে গ্রামবাসীরা দিশেহারা হয়ে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে এখনও পর্যন্ত স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। তাদের দাবি, দ্রুত বাঁধ মেরামত ও সুরক্ষামূলক ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। এ বিষয়ে গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের জয়েন্ট বিডিও রাজীব মুর্মু বলেন, এখনও কোনো বসতি ঘর ক্ষতিগ্রস্ত হয়নি, তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে 7টি পরিবারের 32 জনকে মালিঞ্চার সংঘ ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থাও করা হয়েছে। তবে সুবর্ণরেখার এহেন ভয়াল রূপে আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন।
শাড়ি কাটেনি ভিডিও রেকর্ডিং করতে পারে না কাটেন ওনারা পাইপটা ঢোকায় এটা পারবো নি বিয়ে কি পারবো পরে ওটাই কাজ দরকার তিনটা পরে তাও সাগা করে ওটা চালিয়ে বা আরে নম্বর বালি গেতা দেখাই ঠিক তো চুপ ধরে রহ না পড়িয়ে দিলাম ওই যে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের যুগীশোল জঙ্গলে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পারিবারিক সূত্রে জানা গেছে শনিবার স্বামী স্ত্রী দুজন গরু ও ছাগল চড়াতে গিয়েছিলেন। পরে স্ত্রী বাড়ি ফিরে এলেও স্বামী আর ফেরেননি। সন্ধ্যা পর্যন্ত খোঁজাখুঁজির পরও তার কোনো হদিশ মেলেনি। রবিবার সকালে ফের পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করলে জঙ্গলের ভিতর থেকে গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত দেহ দেখতে পান। মৃত যুবকের নাম লক্ষণ টুডু, বয়স 25। তিনি মূলত পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি থানার বাড়িদা গ্রামের বাসিন্দা। তবে গত কয়েক মাস ধরে শ্বশুর বাড়ি সাঁকরাইল ব্লকের পড়াশুলি গ্রামে বসবাস করছিলেন। শ্বশুর কানাই হেমব্রম জানিয়েছেন, মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন ছিল না। গলায় গামছা পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজন ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরে সাঁকরাইল থানার পুলিশ দেহ উদ্ধার করে ঝাড়গ্রাম মর্গে ময়নাতদন্তে পাঠায়। পুলিশ সূত্রে প্রাথমিক অনুমান, মানসিক অবসাদের জেরে তিনি আত্মঘাতী হয়েছেন। গত 22শে আগস্ট ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অন্তর্গত এক নাবালিকা বয়স 16 রহস্যজনকভাবে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। এ ঘটনায় নাবালিকার মা সাঁকরাইল থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নামে। তদন্তের ভিত্তিতে রবিবার সকালে সাঁকরাইল থানার পুলিশ নেকড়াশুলি বাজার এলাকা থেকে ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধারকালে নাবালিকা ও এক যুবক একসঙ্গে পালানোর চেষ্টা করছিল। গ্রেপ্তার হওয়া যুবকের নাম শুভাশিস মাহাতো, বয়স 22, বাড়ি সাঁওতাল ডিহা গ্রামে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, নাবালিকার সঙ্গে শুভাশিসের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রেই নাবালিকা বাড়ি থেকে পালিয়ে যায় এবং দুজনেই এলাকাতে লুকিয়েছিল। পুলিশ জানিয়েছে, আইনানুগ প্রক্রিয়ায় উদ্ধার হওয়া নাবালিকাকে আদালতে পাঠানো হয়েছে। অপরদিকে অভিযুক্ত শুভাশিস মাহাতোকে গ্রেপ্তার করে রবিবার ঝাড়গ্রাম আদালতে তোলা হয়েছে। মারধরের ঘটনায় জারি থাকা ওয়ারেন্টের ভিত্তিতে রবিবার ভোরে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের আন্ধারি গ্রাম থেকে গ্রেফতার হলেন অভিজিৎ বেরা, বয়স 35। দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা যায়, 2019 সালের 16 সেপ্টেম্বর সাঁকরাইল থানার মামলা নম্বর 63/19, ভারতীয় দণ্ডবিধির ধারা 341, 447, 325, 308 এবং 34 অনুযায়ী দায়ের হয়েছিল। ওই মামলার ভিত্তিতেই জিআর মামলা নম্বর 611/19 প্রসূত ওয়ারেন্ট অফ অ্যারেস্ট জারি ছিল অভিজিৎ বেরার নামে। রবিবার ভোরবেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বহুদিন ধরেই তিনি পলাতক ছিলেন বলে জানিয়েছে পুলিশ। আজ ঝাড়গ্রাম আদালতে তোলা হয় অভিযুক্তকে। পোস্ট অফিসের বেশিরভাগ চলে গেছে নদীগর্ভে। বাসন্তী পুজোর দালানকে গিলে খাওয়া সময়ের অপেক্ষা। ক্লাব ঘরকেও গিলে নিল সুবর্ণরেখা। চিরতরে হারিয়ে যাওয়া ক্লাব ঘরের ভেঙে পড়ার ছবি ধরা থাকলো গ্রামবাসীর মোবাইলে। সুবর্ণরেখার ভাঙনে হারিয়ে যেতে বসেছে গোপীবল্লভপুরের প্রায় 10টা গ্রাম। সবচেয়ে খারাপ অবস্থা মালিঞ্চা ছাতিনার। ইতিমধ্যে নদীগর্ভে খেলার মাঠ, কয়েক হেক্টর ফলের বাগান সহ একাধিক বাড়ি। গোপীবল্লভপুরের সাথে যোগাযোগের ঢালাই রাস্তাও অর্ধেক নদীগর্ভে। আতঙ্কে গ্রামবাসীদের খাওয়া দাওয়া বন্ধ। পাশেই ত্রাণ শিবিরে খাওয়ার ব্যবস্থা হয়েছে, বাকি সময় পাহারা। যে কোনো সময় গ্রামে জল ঢুকে যাওয়ার আশঙ্কা। নদী ভাঙনের এই বাড়বাড়ন্তর জন্য গ্রামবাসীরা দায়ী করছেন বালি খাদানগুলোকে।
কারণ এই এলাকায় বৈধ বালি খাদানের পেছনে একাধিক অবৈধ বালি খাদান চলে, যারা নিয়ম নীতির তোয়াক্কা না করে বেহিসাবি বালি তুলেছে। লাখ লাখ ট্রাক বালি পাচার হয়ে গেছে। কোনো হুঁশ নেই প্রশাসনের, সব জেনেও প্রশাসন চুপ, বারবার বলেও কোনো সুরাহা হয়নি। আর নদীর জল বাড়তে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হয়ে গ্রামের দিকে ঢুকে পড়েছে। নদী গর্ভে তৈরি হয়েছে একাধিক মৃত্যু ফাঁদ। বালি তোলা, বালি স্টোর করা, সব ক্ষেত্রেই নদীর স্বাভাবিক গতিকে আটকে গায়ের জোরে বালি মাফিয়ারা নিজেদের সুবিধা মতো করেছে সবটা, যার খেসারত দিতে হচ্ছে এই মুহূর্তে প্রায় 10টা গ্রামকে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া এলাকা পরিদর্শনে এলে তাকেও অভিযোগ জানানো হয়েছে। তারপর নদী গর্ভে গেছে একাধিক জমি বাড়ি, তবু হুঁশ নেই প্রশাসনের। বিজেপির তরফে বালি মাফিয়াদের দিকে সরাসরি অভিযোগের তীর। যদিও তৃণমূলের সভাধিপতি চিন্ময়ী মারান্ডি জানান বৃষ্টি কমলে কাজ শুরু হবে। কাজ কবে হবে সেদিকে তাকিয়ে গ্রামবাসীদের বক্তব্য, বালিতে রাশ না টানলে আগামী দিনে হারিয়ে যাবে এরকম বহু গ্রাম। पूरा भीतर चली पूरा भीतर चली स्कूल सामना অনেকটাই কিন্তু সেটা দেখাবাকে ধারে পানিতে ডর লাগবে না আর কোড ধুসকি চালিয়ে যাবে তো খেতে যাবে এটা তলে পুকুরি তো এ বাজা ফোন আকাটে চ বাজা খাই না কম খেলা সেগুলো কেন ফটোটা করে দেখতে নাকি এটা খুব দুঃখের বিষয়। আমরা কিন্তু আগেই জানি, সেইটার জন্যই আমাদের মাননীয় মন্ত্রী আমাদের মানস ভূঁইয়া সেখানে পরিদর্শন করেছেন। আমাদের ডিএম স্যারও জানেন, উনিও গিয়েছিলেন। তো সেটার জন্য আমরা অনেক তাড়াতাড়ি একটা ব্যবস্থা করছি। সেখানে যেটা দেখা যাচ্ছে, দীর্ঘদিনে যেখানে নদী ছিল না, এখন কিন্তু খুব কাছে চলে এসছে গ্রামের, আর অনেকগুলো বাড়ি ভেসেও গেছে। এইগুলো খবর আমরা জানি। আর সেখানে স্থায়ী সমাধান করার জন্য আমাদের প্রশাসনিক পক্ষ থেকে অনেক উচ্চ পদাধিকারী ইঞ্জিনিয়ারগুলো এসেছিলেন। সেখানে ডিপিআর প্রস্তুত হয়ে গেছে, সেখানে একটা স্কিম দেওয়া হয়ে গেছে। 7-8 কোটি মতন টাকা সেখানে খরচা হবে বলে একটা অনুমান করা হচ্ছে। আর আমরা খুব তাড়াতাড়ি সেখানে দ্রুত ব্যবস্থা করব। সেটার জন্য যাই হোক, আমিও মানস ভূঁইয়া স্যারকে নিজে বলেছি, আর তার সাথে সাথে আমরা ডিএম স্যারের সাথেও আলোচনা করে নিয়েছি। মানে গতকালকে কোন দিকে দেখি এই ঘরের নদীর কাছে, নদীর ওপারে কালকে কিন্তু ঘর ছিল, সোজা দাঁড়িয়েছিল। এই কালকে তো ভাঙনটা হয়েছে, কালকে মানে কালকে কি
ছিল ঘরের গায়ে গায়ে নদী চলছিল, তারপর তো কালকেই গেছি। আর আপাতত আজকে এই ভাঙন। কি নাম আপনার? দেবাশিস আলোদী। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন? এই এলাকার প্রত্যন্ত গ্রামবাসীর মধ্যে যে আতঙ্ক দাঁড়িয়েছে, যে কোনো মুহূর্তেই জল ভেঙে ভেঙে আমাদের গ্রামের মধ্যে ঢুকতে পারে এবং এই যে ঢালাই রাস্তার উপরে আমরা যে দাঁড়িয়ে আছি, এই ঢালাই রাস্তা যে কোনো সময়ের জন্য একটা গ্রাম থেকে দুটো গ্রামের মধ্যে পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে, যোগাযোগ বিচ্ছিন্ন হবে এবং মানুষের যে একটা বাজার বা কোনো জায়গায় যাতায়াতের জন্য যে অনেক স্কুল গাড়ি বলুন এটা দিয়ে যাচ্ছে, তারপরে নানা রকম যোগাযোগের ব্যবস্থা, আহ, ব্যবসায়ী মহলের যে ব্যবস্থা, যে যা যোগাযোগের ব্যবস্থা, সবটাই এইটা রাস্তাটার উপরে অনেকটা উপকারী জায়গা রাস্তা, সেটাও পুরো বিচ্ছিন্ন হয়ে যাবে। কি কি এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে? ক্ষতিগ্রস্ত বলতে আমাদের বাসন্তী পুজো যেখানে হয় পুরো, সেখানে একটা পিএসসি সেন্টার ছিল, আমাদের যে একটা ঘর ছিল সেগুলো পুরোপুরি চলে গেছে এবং 4-5টা বাড়িও এখানে নদীর পাড়ে ধসে গেছে, নদীর গর্ভে চলে গেছে। তো এই পরিস্থিতিতে যদি কোনো রকম ভাবে সরকারি সাহায্য। নিম্নচাপের জেরে ঝাড়গ্রাম জেলা জুড়ে শুরু হয়েছে টানা বৃষ্টি। বৃষ্টিতে ফুলে ফেঁপে উঠছে জেলার একাধিক নদী ও খাল। ফলে বহু অস্থায়ী সেতু ভেঙে পড়তে চরম সমস্যায় পড়তে হয়েছে সাধারণ মানুষজনকে। টানা বৃষ্টির জেরে ঝাড়গ্রামের বেলপাহাড়ি ব্লকের সন্দাপাড়া পঞ্চায়েতের ডররা গ্রামের মধ্যে থাকা খালের উপর গ্রামবাসীদের তৈরি অস্থায়ী সেতুটি ভেঙে পড়ে। ফলে চরম সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষজন থেকে শুরু করে যানবাহন চালকদের। খাল পেরিয়ে যাতায়াত গ্রামে, সেখানে সেতু নেই। টানা বৃষ্টিতে স্থানীয় উদ্যোগে তৈরি সাঁকোও ভেঙে গিয়েছে জলের তোড়ে। বেলপাহাড়ির অসুস্থ সুনীল শবরকে বয়স 40 হাসপাতালে নিয়ে যাওয়ার সুযোগই পেলেন না তারা। অভিযোগ পরিবারের সদস্যদের। শনিবার রাত্রে বাড়িতেই মৃত্যু হয় সুনীলের। জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকায় যোগাযোগ ব্যবস্থার কী হাল তা এই ঘটনায় পরিষ্কার। জানা গেছে সন্দাপাড়া পঞ্চায়েতের ডররা গ্রামে প্রায় 40টি শবর পরিবারের বাস। গ্রামের ওই খালে বছরের অন্য সময় তেমন জল থাকে না, হেঁটে পারাপার করা যায়, কিন্তু বর্ষায় তা সম্ভব হয় না। সেজন্য গ্রামবাসীরা একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন, কিন্তু শনিবার সকালে জলের তোড়ে ভেঙেছে বাঁশের সাঁকো। যাতায়াত করতে হয় খাল পেরিয়ে, তা ভেসে যায়। তাতেই বিপাকে পড়েন সুনীলের পরিবার। প্রশাসন সূত্রের খবর, জ্বর ও রক্তাল্পতায় ভোগা সুনীলের আগে চিকিৎসা হয়েছিল সরকারি হাসপাতাল ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজে। সুস্থ হয়ে বাড়িও ফেরেন, কিন্তু সম্প্রতি ফের অসুস্থ হন তিনি। তাঁর দিদি মুখশবর রবিবার বলেন, সাঁকো ভেঙে গিয়েছে, এত জল পেরিয়ে কি করে ভাইকে হাসপাতাল নিয়ে যাব? বাড়িতেই মৃত্যু হলো। সেতু থাকলে এভাবে মরতে হতো না। কবে সেতু নির্মাণ হবে সেদিকেই তাকিয়ে এলাকার মানুষজন। সাধারণ মানুষের যাতায়াতের একমাত্র পথ ওই খালের উপর থাকা বাঁশের সাঁকোর রাস্তা। তাই বর্তমানে ওই গ্রামের বাসিন্দারা বেলপাহাড়ি সদরের সাথে বাঁশের খুঁটি নিয়ে এক কোমর জল দিয়ে যাতায়াত করছেন। ভালো করে ফুটে চলে উপরে ঘরগুলো দেখা যেমন আমরাও তো টাকা পয়সা পাইনি বাবা, এরকম হয়ে ওইভাবেই দিচ্ছি। কোন স্কুলে পড়ুস? ওরা স্কুলে স্কুল যাসনি? আজকে যাইনি। কেন যাসনি? জল আছে। জল আছে নদীতে, এটা তো অসুবিধা হয়।
ও স্কুল যেতে তাহলে সবাই স্কুল যায় না কেউ তোদের পাড়ার? কতগুলা ঘর আছে না? অনেকগুলা। হুম, কি নাম তোর? ষষ্ঠী সব্বর। ক্লাস কোন ক্লাস? সংবাদ এই পর্যন্তই। নমস্কার।